কেমন হয়েছে তোমাদের শটটা, কতটুকু ক্যাপচার করতে পেরেছো? ক্লিয়ার? ওকে, সো স্টার্ট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাকে একটু বিরক্ত করছি স্যার। প্লিজ। বাংলাদেশের মোবাইল সাংবাদিকতার একজন পথিকৃৎ ডক্টর মোহাম্মদ আব্দুল কাবিল খান স্যার আমার সামনে, কিন্তু আমাদের খুব জানার ইচ্ছে যে একজন কাবিল খান স্যারের শৈশবে কি কখনো চিন্তা করেছে যে আসলে সাংবাদিকতার একটি আমূল পরিবর্তন তার হাত ধরে আসবে? একদমই না। আমি শৈশবকালে কখনো ভাবিনি যে আমি সাংবাদিক হব, এবং আমি শৈশববেলায় বলবো না যে সাংবাদিকতা নিয়ে আমার কখনো আলাদা ফ্যাসিনেশন ছিল বা ভবিষ্যতে সাংবাদিক হব, বা আমি কাউকে আইডল হিসেবে শৈশবকাল থেকেই হয়তো ফলো করছি, এমনটা আমার সঙ্গে কখনো হয়নি। আমি স্কুল এবং কলেজ জীবনে আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড ছিল বিজ্ঞান অনুষদ, এবং স্বাভাবিকভাবেই অন্য সবার মতোই আমারও ইচ্ছা বা পরিকল্পনা ছিল যে আমি হয়তো এই ফিল্ডেরই কোনো একটা জায়গায় আমাকে নিজেকে নিয়ে যেতে পারবো। কিন্তু যেটা হয়ে গেল সেটা একেবারেই একটা ইউটার্ন বলা যেতে পারে। আমি সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছি, উচ্চশিক্ষা গ্রহণ করেছি দেশের বাইরে থেকে, এবং সাংবাদিকতার এই ফিল্ডেরই একজন মানুষ হিসেবে নিজের ক্যারিয়ারকে নিয়ে এসেছি। এবং আমি এখন যেটা হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায়, অর্থাৎ আধুনিক সাংবাদিকতার ডিজিটালাইজেশন, সেখানে হয়তো কিঞ্চিত আমার হয়তো বা কন্ট্রিবিউশন রয়েছে। আমি চেষ্টা করে যাচ্ছি এই আধুনিক সাংবাদিকতাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু আমি বলবো না যে এটা আমার শুরু থেকেই, আমার জীবনের একেবারে শৈশবকাল থেকেই এটার উপর আলাদা ফ্যাসিনেশন ছিল। স্যার বিষয়টা আমাদের জন্য খুব আশ্চর্যের, কারণ আমরা চিন্তা করি একজন বিজ্ঞান অনুষদের ছাত্র তার ক্যারিয়ার এবং পেশা হিসেবে বিজ্ঞান ভিত্তিক কোনো বিষয়কে বেছে নেবেন, কিন্তু আপনি সামহাও বেছে নিলেন সাংবাদিকতাকে। আপনার জীবনে এমন কোথায় আগ্রহ সৃষ্টি হলো যে আপনার কাছে মনে হলো সাংবাদিকতাই আপনার চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা যায়? দেখুন, আমি যখন এইচএসসির পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেই, এবং আমি ভর্তিও হয়েছিলাম বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়, কিন্তু পারিবারিক কিছু জটিলতার কারণে সেখানে পড়াশোনার সুযোগ হয়নি। এরপর আমি সিদ্ধান্ত নিই আমি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাব, এবং আমার কাছে অপশন তেমন ছিল না। আমি উচ্চশিক্ষার জন্য যেই দেশে যাওয়ার সুযোগ পাই সেটা রাশিয়া, এবং সেখানে আমি দুটো সাবজেক্টকে পছন্দ করি পড়াশোনা করার জন্য। একটি ছিল সাংবাদিকতা এবং অন্যটি পাবলিক রিলেশনস, এবং স্বাভাবিকভাবে আমার সাংবাদিকতায় পড়ার জন্য সুযোগ আসে, এবং আমি বৃত্তি নিয়ে রাশিয়াতে চলে যাই। সো এটাই বলতে পারেন আমি কিভাবে সাংবাদিকতায় এলাম বা সাংবাদিকতায় পড়ার যে সুযোগটা তৈরি হলো, এটাই আমার বলতে পারেন ইউটার্ন, যেটা আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কীভাবে সাংবাদিকতা এসেছি। রাশিয়ায় শিক্ষাকালীন সময়ে আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কি আসলে আন্তর্জাতিক ক্ষেত্রে একজন সাংবাদিকের জন্য খুব বেশি প্রয়োজন বলে আপনি মনে করেন? সাংবাদিকতার স্টুডেন্ট থাকা অবস্থায় আমার যে সুযোগগুলো এসেছিল সাংবাদিকতার ক্ষেত্রে ব্যবহার করার, আমার মনে হয় রাশিয়া না হলে, বা ইভেন আমি যদি বলি যে আমি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যদি না যেতাম, আমার পক্ষে খুব দ্রুত গ্লোবাল এরিয়াতে পৌঁছানোটা আমার মনে হয় খুব টাফ ছিল। স্যার এতক্ষণ তো শুনলাম সাংবাদিকতার বিষয়ে, আপনি কখন প্রথম অনুভব করলেন দেশে মোবাইল সাংবাদিকতার আসলে প্রয়োজন রয়েছে? দেখেন, মোবাইল সাংবাদিকতার এই ধারণাটা আমি প্রথমে জানতে পারি 2015 সালে আয়ারল্যান্ডের ডাবলিনে, যেখানে বিশ্বের প্রথম আন্তর্জাতিক মোবাইল সাংবাদিক বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত হয়, এবং আমার সৌভাগ্য হয়েছিল সেই কনফারেন্সে যোগদান করার। এবং ওইখান থেকে পাওয়া যে জ্ঞান এবং এই সাংবাদিকতার উপর আমার যে আগ্রহ, সেটা যখন পরবর্তীতে আমি আমার পিএইচডি গবেষণা অন্তর্ভুক্ত করি এবং বাংলাদেশের কনটেক্সট এটাকে মেলানোর চেষ্টা করি, তখন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে মোবাইল সাংবাদিকতার একটা অফুরন্ত একটা সম্ভাবনা অপেক্ষা করছে। কারণ বাংলাদেশে স্মার্টফোনের বড় একটা বাজার তৈরি হচ্ছে, এবং এই স্মার্টফোনের ব্যবহারটা শুধুমাত্র আমরা যারা গ্রাহক তারাই শুধু ব্যবহার করব না, সাংবাদিকরা তাদের সাংবাদিকতার কাজেও এই স্মার্টফোনের ব্যবহারটা করবে। স্যার মোবাইল সাংবাদিকতার শুরুর যে সময়টার কথা বললেন, সে সময়ের চাইতে বর্তমান সময়ের পার্থক্য কতটা দেখেন? দেখেন, পার্থক্য তো এখন অনেক রয়েছে। যদি বলি, আমরা যখন বাংলাদেশে মোবাইল সাংবাদিকতার একদম শুরুর দিকের যেই সময়টা আমরা কাটিয়ে এসেছি, তখন মোবাইল ফোনের ক্যামেরাটা খুব একটা উন্নত ছিল না। আমি 2015 সালে কথা বলছি, 16 সালে কথা বলছি। পাশাপাশি তখন মোবাইলের জন্য খুব বেশি আনুষঙ্গিক যে অ্যাক্সেসরিজ বা ডিভাইস, সেগুলো কিন্তু ততটা ছিল না, যে কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো মোবাইল ফোনটাকে অ্যাজ এ প্রাইমারি টুল হিসেবে ব্যবহার করতাম। কিন্তু 2024 সালে এসে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইলের সঙ্গে এখন অনেক ধরনের ডিভাইস মার্কেটে এসছে। সো কারিগরিগত একটা উন্নত হয়ে গেছে গত এই বছরগুলোতে। পাশাপাশি 2015-16 সালের দিকে যেই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করেছি ইন্ডাস্ট্রিতে, নিউজ রুমে
যে বলতে পারেন একটা এই সাংবাদিকতার উপরে একটা মানুষের একটা নেগেটিভ নেতিবাচক একটা বৈষম্যমূলক একটা আচরণ যেটা ছিল 2015-2016 সালে 24 সালে এসে কিন্তু আমরা সেটার একটা ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি। স্যার, আপনি যখন প্রচলিত মিডিয়া আউটলেটগুলোকে প্রশিক্ষণ দিচ্ছিলেন তাদের মধ্যে তো অনেকেই ছিল প্রফেশনাল, তাহলে শুরুতে আপনি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন কি? এক্সকিউজ মি, নিয়ে এসছো? আচ্ছা, আকি আমি তো বলেছিলাম ল্যান্ডস্কেপে ফুটেজটা নিতে, তুমি তো হচ্ছে ভার্টিক্যাল ফ্রেমে নিয়েছো, ল্যান্ডস্কেপে হবে। আর দেখো তোমার হচ্ছে সাবজেক্টটা ডিফোকাস হয়ে গেছে, তো সাবজেক্টের উপর ফোকাস করো আর অবজেক্টটাকে হচ্ছে তুমি হচ্ছে যে ডিফোকাস রাখতে পারো, ঠিক আছে? ওকে, নিয়ে আসো আবার। হ্যাঁ, চ্যালেঞ্জের মুখোমুখি তো হয়েছিলাম, কারণ দেখেন নতুন যখন একটা বিষয় আপনি ইন্ডাস্ট্রিতে শুরু করবেন সবাই কিন্তু আপনাকে হচ্ছে যে খুব সাদরে গ্রহণ করবে না, এবং আমি হচ্ছে যে এটা করতে গিয়ে অনেক সময় বলতে পারেন আমি নিজেও হতাশার মধ্যে ছিলাম যে আদৌ পারবো কিনা, বা এই সাংবাদিকতাকে আমি এগিয়ে নিতে পারবো কিনা, বা একা এই যুদ্ধক্ষেত্রে কতটুকু এগিয়ে নিয়ে যাবো, এ ধরনের চ্যালেঞ্জ আমি হচ্ছে ফেস করেছি। এই চ্যালেঞ্জ থেকে কি স্যার আপনার বই লেখার আগ্রহ তৈরি হওয়া? ভেরি গুড কোয়েশ্চেন। কারণ আমি যখন শিক্ষার্থী ছিলাম, আমি যখন মোবাইল সাংবাদিকতা শিখি, আমার অন্যতম একটা চ্যালেঞ্জ ছিল রিসোর্স, অর্থাৎ মোবাইল সাংবাদিকতা নিয়ে বই পুস্তক সেই অর্থে খুব একটা বেশি ছিল না, বা থাকলেও সেগুলো অ্যাক্সেস ছিল না। তো আমি একটা বিষয়ে বলতে পারেন মন স্থির করে রেখেছিলাম যে দেশে ফিরে এসে আমি প্রথম যে কাজটা করব, বাংলাতে মাতৃভাষায় মোবাইল সাংবাদিকতা নিয়ে একটি বই যেন শিক্ষার্থীদের হাতে তুলে ধরতে পারি, যাতে করে যারা ইউনিভার্সিটিতে এই সাংবাদিকতা শিখবেন তারা যাতে রিসোর্সের যেই সংকটটা সেটা তারা অনুভব করবেন না, এবং সেই ভাবনা থেকে কিন্তু আসলে এই বই লেখাটা। আপনার লেখা মোবাইল জার্নালিজম আমার সময়ের সাংবাদিকতা বইটি কেমন সাড়া পেয়েছে মার্কেটে? মোবাইল জার্নালিজম বা মোবাইল সাংবাদিকতা বা সময়ের সাংবাদিকতা, যেটাই আমরা বলি না কেন, এইটি বলতে পারেন মোবাইল সাংবাদিকতার একেবারে শুরুর দিকে বাংলাদেশে প্রথম কোনো হচ্ছে বলতে পারেন পুস্তক, যেটি বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেখানে সাংবাদিকতা বিভাগ রয়েছে সেখানে এই বইটি পাঠ্যপুস্তকে অনেক জায়গায় অন্তর্ভুক্ত করা, শিক্ষকরা এটা ক্লাসে পড়াচ্ছেন, শিক্ষার্থীরা হচ্ছে এই পুস্তক থেকে তারা শিখছেন, পাশাপাশি একটা বড় সংখ্যক যারা পেশাদারী সাংবাদিক তারাও এই বইটি নিয়ে তাদের সাংবাদিকতার কাজে মোবাইল সাংবাদিকতা কীভাবে অন্তর্ভুক্ত করতে পারেন সেটিও শিখছেন। তো আমি বলতে পারি বাংলাদেশে মোবাইল সাংবাদিকতা বিষয়ক এই বইটি একটি নতুন মাত্রা যুক্ত করেছে। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় পত্রিকাগুলোর মধ্যে একটি প্রথম আলো সহ প্রায় প্রতিটি দৈনিক পত্রিকা এবং নিউজ মিডিয়াগুলো এখন মোবাইল সাংবাদিকতার প্র্যাকটিসে আছে। এই জিনিসটাকে আপনি আপনার সার্থকতা হিসেবে দেখেন কিনা? দেখেন, সার্থকতার মাপকাঠি করাটা খুব দুরূহ কাজ, আমি সেটা কখনোই করতে চাই না, আমি শুধু আমার কাজটা করেই যাই এবং করে যাচ্ছি। এটি অবশ্যই আসার কথা, এবং প্রথম আলো সহ বাংলাদেশের প্রথম সারি, দ্বিতীয় সারি, ইভেন আপনি যদি আঞ্চলিক পর্যায়েও যান, আর সব ক্ষেত্রেই কিন্তু এখন মাল্টিমিডিয়া জার্নালিজমের চর্চা হচ্ছে, এবং এইখানে নতুন সাংবাদিকতার যে চর্চাটা আমরা দেখতে পাচ্ছি সেখানে তরুণ সাংবাদিক তাদের হচ্ছে অংশগ্রহণটা চোখে পড়ার মতো, এবং খুব আশার কথা। এই ঢাকা শহরের কথা যদি বলি, এবং ঢাকার বাইরেও দু একটা জায়গায় বলতে পারেন যেখানে মাল্টিমিডিয়া জার্নালিজম চর্চা হচ্ছে, সেখানে অনেকেই আছেন যারা এই মোবাইল সাংবাদিকতা শিখে এখন তারা হচ্ছে এই প্র্যাকটিসটা করছেন, এবং অনেকেই সরাসরি বা প্রত্যক্ষভাবেই হচ্ছে কোনোভাবে আমার কাছ থেকে মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ পেয়েছে, এবং তারা এখন নিজ নিজ জায়গায় খুব ভালোভাবে মোবাইল সাংবাদিকতা চর্চা করছে। মোবাইল সাংবাদিকতা নিয়ে অনেক বিতর্কেরও সৃষ্টি হয়েছে, অনেকে বলছেন যে এই সাংবাদিকতা মূল সাংবাদিকতাকে নষ্ট করে ফেলছে। আপনি কি এটার সাথে একমত? দেখেন, প্রযুক্তি আসবে, প্রযুক্তিকে আপনি কিভাবে ব্যবহার করবেন মানব কল্যাণে সেটি কিন্তু যে ব্যবহার করছে তার উপরেই নির্ভর করছে, তাই না? এবং সেই দায়ী। আপনি যদি হচ্ছে মোবাইলটাকে যদি হচ্ছে খারাপ কাজে ব্যবহার করেন তাহলে হচ্ছে কিন্তু মোবাইলের দোষ না, দোষ কিন্তু সেই ব্যক্তির। যে কারণে এখন যে একটা বলতে পারেন বিতর্ক তৈরি হয়েছে, এই বিতর্কটা নিরসন করার জন্য অবশ্যই আমি বলবো সাংবাদিকদের দায়িত্বভার বেশি। আমরা যারা কাজ করছি এই ফিল্ডে, আমরা চাচ্ছি বাংলাদেশের ট্রেডিশনাল মিডিয়া হাউসগুলোতে তাদের নিউজ রুমে মোবাইল সাংবাদিকতা বিষয়ক একদম ওয়ার্কফ্লো থাকা উচিত, তাতে করে আরও বেশি সাংবাদিক এই সাংবাদিক চর্চা করার সুযোগ পাবে। স্যার, আপনার অভিজ্ঞতার ঝুলি থেকে এমন একটি গল্প শুনতে চাই যা শুধুমাত্র মোবাইল সাংবাদিকতার কারণেই সম্ভব হয়েছে। এরকম অসংখ্য ঘটনা রয়েছে, যেহেতু আমি সাংবাদিক হিসেবে মাঠে কাজ করেছি, এই জন্য ঘটনাবহুল বলতে পারেন আমার জীবন। তবে তার মধ্যে সবচেয়ে একটা ঘটনা আমি এগিয়ে রাখি এবং বিভিন্ন জায়গায় সেটা শেয়ার করি। সেটা হচ্ছে আমি একবার বরিশাল থেকে ঢাকা ফিরছিলাম, আমার সঙ্গে বিদেশি একজন মেহমান ছিলেন, এবং রাতে জানতে পারি বুড়িগঙ্গায় একটি হচ্ছে ট্রলার ডুবি হয়েছে,
এবং সেই ট্রলারডুবির কারণে ইতিমধ্যেই বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছে এবং এখনও অনেক নিখোঁজ রয়েছে। এটি আমি রাতে খবরে জানতে পারি। আমি সঙ্গে সঙ্গে আমার নিউজ রুমে ফোন দেই, প্রথম আলোতে যিনি আমার রিপোর্টিং বস ছিলেন তাকে ফোন দেই এবং তার কাছ থেকে অনুমতি চেয়ে নেই যে এখান থেকে কোনো একটি সংবাদ আমি কাভার করতে পারি কি না। এবং ওই সময় পর্যন্ত প্রথম আলোতে এই বিষয়ে কোনো মাল্টিমিডিয়া কন্টেন্ট যায়নি। তো স্বাভাবিকভাবেই এটি একটি আলাদা চাহিদা তৈরি হতে পারে, সেই ভাবনা থেকে আমি ফোন দিয়ে অনুমতি পেয়ে নেই এবং আমি চলে যাই পল্টনে, যেখানে আসলে উদ্ধার কাজ তৎপরতা চলছে। এবং সেখানে গিয়ে প্রথমে আমি একটা ফেসবুক লাইভ করি, প্রথম আলোর ফেসবুক পেজে একটি লাইভ করি 10 থেকে 12-15 মিনিটের। পাশাপাশি মাল্টিমিডিয়া স্টোরি টেলিংয়ের জন্য আমি কিছু ভিডিও সংগ্রহ করি, ফুটেজ সংগ্রহ করি, ইন্টারভিউ নেই। এগুলো করতে গিয়ে আমি সেখানে 2 ঘন্টা সময় অতিবাহিত করি। তো আমার কাছে মনে হয়েছে ওই দিনের উপলব্ধি থেকে যে আমার হাতে যদি স্মার্টফোনটা না থাকতো, আমি যদি না জানতাম হাউ টু অপারেট এ স্মার্টফোন স্মার্টলি, স্পেশালি জার্নালিজম পার্সপেক্টিভে, তখন কিন্তু এই খবরটাকে না আমি ধারণ করতে পারতাম, না প্রথম আলোর মতো একটা প্ল্যাটফর্মে দেওয়ার সুযোগ পেতাম। এটি একটি আমার কাছে বলতে পারেন আমার সাংবাদিকতা ক্যারিয়ার অন্যতম একটি আলোচিত ঘটনা। স্যার, একজন ডক্টর আব্দুল কাবিল খান স্যারের বেশ কিছু ইন্টারভিউতে সবসময় আমরা শুনতে পাই মোজো এশিয়া 2019-এর গল্প। এই ইভেন্টটা আপনার জীবনে এত গুরুত্বপূর্ণ কেন? দেখুন, 2019 সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এশিয়ার প্রথম মোবাইল জার্নালিজম কনফারেন্স অনুষ্ঠিত হয় এবং আমি খুবই সৌভাগ্য বলবো এই কারণে, সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রশিক্ষকরা এসেছিলেন এবং বাংলাদেশ থেকে আমিও প্রশিক্ষক হিসেবে সেখানে একটি সেশন পরিচালনা করার দায়িত্ব পাই এবং আমি মোবাইল জার্নালিজমের মধ্য দিয়ে কিভাবে আমরা বিভিন্ন অ্যাপ দিয়ে ভিডিও প্রোডাকশনে কাজ করতে পারি, এডিটিংয়ে কাজ করতে পারি, এই বিষয়ে আমার একটা সেশন সেখানে ছিল এবং যে কারণে আমি এই 2019 সালকে আমার এই মোবাইল জার্নালিজমের ক্যারিয়ারে একটি তাৎপর্যপূর্ণ সময়কাল হিসেবে আমি বলে থাকি। ডয়চে ভেলে একাডেমি এবং ব্রিটিশ কাউন্সিলের মতো সংস্থাগুলোর প্রশিক্ষকও আপনি। এছাড়া আপনার ব্যাপারে যদি আরেকটি তথ্য যেটা আমাদের হাতে আছে, journalism.co.uk, যা যুক্তরাজ্যের জনপ্রিয় সাংবাদিক ওয়েবসাইট, সেখানকার 40 জনের একটি তালিকা প্রকাশ হয়েছিল যারা মোবাইল সাংবাদিকতা নিয়ে কাজ করেছে। সেখানে বাংলাদেশের নাম ছিল 2 জনের, তার ভিতর একজন মাত্র যিনি একাডেমিক প্রশিক্ষক হিসেবে সে তালিকা জায়গা পান, তার নাম ডক্টর মোহাম্মদ আব্দুল কাবিল খান। স্যার, এই যে এত বড় অর্জন, আপনি কি কখনো এইভাবে চিন্তা করেছেন যে আসলে বিশ্ব দরবারে মোবাইল সাংবাদিকতাকে আপনার হাত ধরে বাংলাদেশের নাম আসলে প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরবেন? দেখুন, আমি বরাবর নিজের কাজটি করে গিয়েছি এবং সেই 2015 সাল থেকে শুরু করে এখন অবধি আমি সাংবাদিকদের প্রশিক্ষণের কাজটি করাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং গত এই 5 থেকে 7 বছরে অসংখ্য সাংবাদিক তারা আসলে মোবাইল সাংবাদিকতা শিখেছে সরাসরি আমার প্রশিক্ষণের মধ্য দিয়ে। এই যে পরিবর্তনটা, সেটার একটা অবশ্যই দৃশ্যমান ইম্প্যাক্ট আছে। স্বাভাবিক কারণেই হয়তোবা বহির্বিশ্বে বাংলাদেশের নাম যখন উচ্চারিত হয় সাংবাদিকতা অঙ্গনে এবং আধুনিক সাংবাদিকতাকে যারা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেখানে যখন একটা আলোচনা পর্যালোচনা চলে, স্বাভাবিকভাবেই আমার নামটি উঠে আসে। এটি অবশ্যই গর্বের বিষয়। দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে আঞ্চলিক সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে আপনি ছিলেন সবচাইতে এগিয়ে। এই সাংবাদিকদের বর্তমান জীবনের কাজকর্মে কোনো প্রভাব কি আপনি দেখতে পান বা আপনি খোঁজ খবর রাখেন কিনা? আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে প্রশিক্ষণ দিয়েছি এবং সেটা এখনও চলমান রয়েছে এবং এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমি বলতে পারেন একটা নিশ্চিত পরিবর্তন আমি দেখতে পেয়েছি, বাস্তব পরিবর্তন দেখতে পেয়েছি। প্রান্তিক পর্যায়ে অনেক সাংবাদিকই আমাকে পরে তাদের সাফল্যের গল্পগুলো বলেন যে আমি আপনার প্রশিক্ষণের মধ্য দিয়ে ক্যানভা ব্যবহারটা শিখেছি এবং ক্যানভা ব্যবহার করে আমি শুধুমাত্র আমার সাংবাদিকতার কাজেই এখন সেটাকে ব্যবহার করছি না, পাশাপাশি আমি ফ্রিল্যান্সিংয়ের কাজেও কিন্তু ক্যানভা ব্যবহার করতে পারছি। সো আমার সঙ্গে বলতে পারেন অনেক প্রশিক্ষণার্থীদের যোগাযোগ হয়, তারা আমাকে তাদের অগ্রগতি সম্পর্কে আমাকে অবহিত করেন, আমি খোঁজ খবর নেই এবং এটা অবশ্যই ভালো লাগার বিষয় যে প্রশিক্ষণ থেকে যে কোনো একজনও যদি তার জীবনে পরিবর্তন ঘটাতে পারেন, ইতিবাচক পরিবর্তন আনতে পারেন, সেটি আমার কাছে মনে হয় একজন প্রশিক্ষক হিসাবে সার্থকতা। মোবাইল সাংবাদিকতা নিয়ে স্যার এই প্রজন্মের সবচেয়ে বড় ভুল ধারণা কোনটিকে আপনি মনে করেন? ভুল ধারণা একটা মোবাইল ফোন হাতে থাকা মানেই আপনি সাংবাদিক নন।
বা একটা মোবাইল ফোন দিয়ে আপনি যে সাংবাদিকতা শুধুমাত্র করতে পারবেন বা আর কিছু লাগবে না, বিষয়টা এমন নয়। কারণ হচ্ছে আপনার অনেক কিছুই প্রয়োজন সাংবাদিকতাকে হচ্ছে যে চর্চা করার জন্য। সাংবাদিকতার জ্ঞানও যেমন প্রয়োজন, আবার মোবাইল ফোনও হচ্ছে আপনার, বা মোবাইল ফোনের সঙ্গে আনুষঙ্গিক যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো প্রয়োজন। সো এটা নিয়ে যে বিভ্রান্তিকর যে ধারণা রয়েছে যে হাতে ফোন থাকা মানেই সাংবাদিকতা বা সাংবাদিক তিনি, এটি একেবারেই কিন্তু সত্য নয়, বা এটি মানুষের কাছে যে ভ্রান্ত ধারণা রয়েছে সেটির আসলে অবসান হওয়া উচিত। মোবাইল সাংবাদিকতার পাশাপাশি যে জিনিসটি সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসে তা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি, সাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা এবং বর্তমান যুগের সোশ্যাল মিডিয়ার গুজব। এই জিনিসগুলোকে আপনি কিভাবে হ্যান্ডেল করেন এবং এই প্রজন্মকে কি সাজেশন দেবেন? আসলে এটিকে হ্যান্ডেল করার জন্য প্রয়োজন হচ্ছে তরুণ প্রজন্মের মাঝে মিডিয়া লিটারেসি জ্ঞানকে বাড়িয়ে দেওয়া বা এই বিষয়ে আরও সচেতনতা তৈরি করা। এই জন্য হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের বিভাগের পক্ষ থেকে আমরা একটা বিষয় সবসময় বলে থাকি যে থিঙ্ক টয়েস বিফোর ট্যাপিং দ্য শেয়ার বাটন। আপনি যা পড়ছেন, যা দেখছেন, সেটি আগে বুঝুন যে এটি আদৌ শেয়ার করার মতো কন্টেন্ট কিনা, বা কী বিষয় আপনি হচ্ছে শেয়ার করছেন সেটি ভালোভাবে জানুন। তো যে জন্য আমরা বলবো তরুণ প্রজন্মের কাছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কন্টেন্টগুলো আপনাদের সামনে আসে সেগুলোকে যাচাই বাছাই করি আপনারা সেগুলো হচ্ছে কনজিউম করবেন, পাশাপাশি শেয়ার করার বিষয়টাও হচ্ছে আপনারা সতর্কতার সাথে করবেন। স্যার, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ভবিষ্যতে সাংবাদিকতার আর কি ধরনের পরিবর্তন হতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, গবেষণার যে বিষয়টা হচ্ছে এখন অনেক বেশি ফোকাস করা হচ্ছে সেটি হচ্ছে প্রযুক্তি আরও উন্নয়ন ঘটবে এবং প্রযুক্তির একটা বড় হচ্ছে প্রভাব আমরা সাংবাদিকতার পেশায় দেখতে পাবো। এবং এই প্রযুক্তিকে ধারণ করেই, প্রযুক্তি বনা হয়ে আপনাকে সাংবাদিকতা শিখতে হবে, শেখাতে হবে। এটিকে যারা গ্রহণ করবেন না বা এখান থেকে যারা পিছিয়ে থাকবেন, তারা যেমন একই সঙ্গে একাডেমিগত জায়গা থেকেও যেভাবে পিছিয়ে পড়বেন, পাশাপাশি হচ্ছে একেবারে ইন্ডাস্ট্রি জায়গা থেকেও পিছিয়ে পড়বেন। সো আমার কাছে মনে হচ্ছে প্রযুক্তির বড় যে একটা ইম্প্যাক্ট আমাদের আগামীতেও ঘটবে, সেটা কীভাবে আমরা ক্লাসরুমে ইন্টিগ্রেট করতে পারি এবং একই সঙ্গে আমরা ইন্ডাস্ট্রিতে কীভাবে নিয়ে আসতে পারি, এটা নিয়ে হচ্ছে নিয়মিত পর্যালোচনা, গবেষণা হওয়া উচিত। স্যার, ক্লাসরুমের টপিকটা যখন আসলো, ক্লাসরুমের শিক্ষার্থীদের জন্য সাংবাদিকতা শেখানোর দু একটা মাধ্যম যদি আপনি বলতেন যে এই প্রসেসগুলো এখন প্রচণ্ড কাজে লাগে। দেখেন, আমার ফিলোসফি হচ্ছে ক্লাসরুমে পড়ানো, সেটা হচ্ছে আমি সবসময় চিন্তা করি কীভাবে নিউজ রুমকে ক্লাসরুমের কাছাকাছি নিয়ে আসা যায়। যদিও এটা সম্ভব না পুরোপুরি, বাট চেষ্টাটা হচ্ছে করতে তো দোষ নেই। সো এটা না করতে পারলে যেটা হয়, আমরা যেহেতু সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের পড়িয়ে থাকি যাদের আসলে হচ্ছে ক্রিয়েটিভিটি নার্সিং করতে হয়, সো যে জন্য হচ্ছে আমরা যেটাই টপিকটা আলোচনা করি ক্লাসরুমে, সেটার সঙ্গে সঙ্গেই রিয়েল ফিল্ডে এটার প্রভাবটা কীভাবে হচ্ছে, চর্চা কীভাবে হচ্ছে, সেটাকে আমরা দেখানোর চেষ্টা করি। আর এখন তো সুযোগগুলো রয়েছে, আপনি চাইলেই ইউটিউবে একটা ভিডিও দেখাতে পারেন, আপনি চাইলেই হচ্ছে অনলাইনে গিয়ে একটা ফিচার স্টোরি কীভাবে লেখা হয় সেটা কিন্তু এক্সাম্পল দেখাতে পারেন। অর্থাৎ ক্লাসরুমের লার্নিংটা হতে হবে এক্সাম্পল কেন্দ্রিক, মানে শুধুমাত্র হচ্ছে আমি লেকচার দিয়ে যাচ্ছি, স্লাইড দেখিয়ে যাচ্ছি, আমাদের বিশেষ করে আমাদের ফিল্ডে এটা অনেকটাই আসলে হচ্ছে ইম্প্যাক্টফুল হবে না, বা এটা একটা দৃশ্যমান প্রভাব আমরা কিন্তু ছেলেমেয়েদের মধ্যে লার্নিং আউটকাম হিসেবে দেখতে পারবো না। সাংবাদিকতার ক্যারিয়ার, অন্যদিকে শিক্ষকতা, কোন অভিজ্ঞতাটা আপনার কাছে বেশি তৃপ্তিকর? আসলে হচ্ছে তুলনা করা খুব মুশকিল, দুটা ভিন্ন হচ্ছে জগৎ, ভিন্ন ভালো লাগার জায়গা এবং হচ্ছে অনুভূতিটাও ভিন্ন। তবে হ্যাঁ, আমি যখন শিক্ষকতা পেশায় চলে আসি, আমি আমার সাংবাদিকতা ক্যারিয়ারকে হচ্ছে খুব বেশি মিস করা শুরু করি, কারণ সাংবাদিকতার মধ্যে দিয়ে আপনি প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ পান, একদম তাদের সঙ্গে মিশে যাওয়ার একটা সুযোগ আসে, যেটা আসলে শিক্ষকতা নেই। বাট আমি তুলনা করব না, দুটো একদমই হচ্ছে ভিন্ন জগৎ। আমার উত্তরটা ডিপ্লোম্যাটিক হলেও কিছু করার নেই, কারণ দুটো ভিন্ন এরিয়া এবং ভিন্ন ভালো লাগার জায়গা। স্যার, খুবই ব্যক্তিগত একটি প্রশ্নে যাচ্ছি। যদি বলি আপনার জীবনে এখন পর্যন্ত সবচাইতে বড় প্রাপ্তি হিসেবে কোনটিকে মূল্যায়ন করবেন এবং এখন পর্যন্ত অপ্রাপ্তি হিসেবে কোনটিকে দেখছেন? সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে আমি বলবো উচ্চশিক্ষার জন্য রাশিয়া যাওয়ার সুযোগ এবং শিক্ষা বৃত্তি নিয়ে যাওয়ার সুযোগ, কারণ ওখানে যাওয়ার মধ্য দিয়েই কিন্তু আমার জীবনে একটা আমূল পরিবর্তন এসছে এবং আমি আজকে যে অবস্থানে আছি, যেটা ধারণ করছি, সেটা শুরুটা কিন্তু সেখান থেকে হয়েছে। অপ্রাপ্তির জায়গা থেকে যদি বলি, সেটি হচ্ছে আমি অপেক্ষা করছি বাংলাদেশের পত্রিকা, টেলিভিশন এবং রেডিও যখন 100% নিউজ রুমগুলো মোবাইল ওয়ার্কফ্লোতে চলে আসবে এবং বলবে যে, ডিক্লেয়ার করে বলবে যে আমরা পুরোপুরি মোবাইল নির্ভর গণমাধ্যম,
মোবাইল ফোন দিয়ে আমাদের সাংবাদিকরা কাজ করেন, মোবাইল ফোন দিয়ে সম্পাদনার কাজ করেন, মোবাইল ফোন দিয়ে আমরা কন্টেন্ট আপলোডের কাজ করি, সেই দিনটি অপেক্ষায় আমি থাকছি এবং এটি এখন পর্যন্ত আমার কাছে বলতে পারেন অপ্রাপ্তি। চমৎকার স্যার, মন্ত্রমুগ্ধের মতো আপনার কথা শুনছিলাম। সর্বশেষ জানতে চাই, যদি এই প্রজন্মের সাংবাদিক এবং আগামী প্রজন্মের মিডিয়াম্যানদের জন্য কোনো বার্তা দিতে চান কিনা? আগামী প্রজন্মের যারা সাংবাদিক হয়ে তাদের কর্মজীবন শুরু করবেন, তাদের জন্য একমাত্র বার্তাই বলবো, সাংবাদিকতাকে ভালো করে শিখুন। আপনি যেই সাংবাদিকতার যেই জগতেই প্রবেশ করতে চান না কেন, আপনার শুরুটা করতে হবে সাংবাদিকতাকে ভালো করে শেখার মধ্য দিয়ে। এই জন্য সাংবাদিকতা আদ্যপান্ত শিখতে হবে এবং সাংবাদিকতার মধ্য দিয়ে আমরা যা করতে পারবো না সেই বিষয়গুলো রপ্ত করতে হবে। এরপরই আপনি প্রযুক্তিকে ধারণ করুন, প্রযুক্তিকে নিজের ওয়ার্কফ্লোতে নিয়ে আসুন, কিন্তু শুরুটা করতে হবে সাংবাদিকতার বেসিক নলেজ দিয়ে, বা একদম শুরুটা সেখান থেকে না হলে আপনি কিন্তু পরবর্তীতে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হবেন। তরুণ প্রজন্মের কাছে আমার এটাই বার্তা থাকবে, সাংবাদিকতাকে ভালো করে শিখুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আশা করি ভবিষ্যতে যারা মোবাইল সাংবাদিকতার অনুশীলন করবে তাদের কাছে এই আলোচনাটি একটি চমৎকার বার্তা হয়ে থাকবে। আপনাকেও ধন্যবাদ। আমিও আশা করব আমাদের আলোচনার মধ্য দিয়ে সামান্য কোনো বিষয় যদি কোনো শিক্ষার্থীর এখান থেকে গ্রহণ করতে পারে এবং সেটি তার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে, সেটি হবে সার্থকতা। ধন্যবাদ।